খুশ খবর দিচ্ছি, যেমন কুকুর তেমন মুগুর। যেমন কুকুর, কুকুরটা যেরকম মোটা, তার মুগুরটাও তত মোটা। ঘাড়ের ভিতরে মারলে যাতে করে কুকুর টের পা মোটাটা কত শক্তিশালী। সেরকম একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে। সেটা হলো আঙ্গুল বাঁকা করেছে, ঘি উঠবে, সে প্ল্যান ব্যর্থ করে দিল, ফাইনাল ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু। রাজনীতি উল্টে ফেলা হবে। এই নতুন বাংলাদেশে সুখবর আমরা দেখতে পাচ্ছি, ইতিবাচক দিক। কথাই বলে পচা শামুকেও পা কাটে। কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। এবং ইনশাআল্লাহ উনি যে পথটা দেখাই দিয়ে গেল, গত 54 বছরে এইভাবে খোলে নাই ভাই, খোলে নাই। জুলাই গণ অভ্যুত্থানের অরিজিনাল সুপারস্টার ভাই। নির্বাচনের আগে আরো কিছু নতুন হিসাব নিকাশ আছে। ওনার এই ইঙ্গিতটা আমাকে আশার আলো জাগাইছে ভাই, আশার আলো জাগাইছে। মনে হইলো কি জানেন, নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলাম বোধহয় আবার। এটা হইতেই হবে। ঘটনা কি জানেন, জিহ্বা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই? মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে? এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে? মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ, আর আপনার আমার সোনার বাংলাদেশের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপ্পুকে আজও ক্ষমতায় রেখেছে। যেদিন বাংলাদেশ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখকে ছাত্র জনতা বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, চলে যেতে বাধ্য করেছে, মেজরিটি অফ দ্য পিপল টেক দ্য সাইড অফ দ্য স্টেট, নট ফর সামওয়ান দ্যাট ভারত একজন মাগিকে ওখানে বসাইছে দেশটাকে ধ্বংস করার জন্য, তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তাহলে আজকে যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আপনি বলবেন যে তো ভাই, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড়, যাকে নির্বাচিত করা হয়েছে? আপনারা যেটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন, যেটা নিয়ে বিএনপি সাউয়া, আমির খসরু মাহমুদ, মির্জা পাক, গোরখোদক আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, যারা নির্বাচন করে গলা শুকায়, যারা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে একমাত্র নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে, এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা, তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে। কিন্তু দর্শকবৃন্দ, একটা কথা, এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান। যখন তারা এই কথাগুলো বলে যোগে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে, জুলাই প্রক্লেমেশন আনতে পারবে বা এটা করতে পারবে, একটা বারের জন্য এসব নিমক হারামরা বলে না ওকে নির্বাচিতরা, ওকে তোমরা বলছো নির্বাচিতরা করবে, তোমাদেরকে বাদ দেয়, আমরা সরাসরি জনগণের কাছে যাই, জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায়। এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা আপেক্ষিক হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা জানেন না? আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানেন না, আমি বলবো না এটা ডক্টর খলিল জানেন না, আমি এটা বলবো না জাল রিয়াজ এটা জানেন না, তারা খুব ভালোভাবে জানে। এবং তারা যখন বলে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রয়েছে সংবিধানের পরিবর্তন করার, সংস্কার করার, ইটস এ সিম্পল ম্যাটার। যেদিন উনি ক্ষমতা নিয়েছেন উনি ওই দিন একটা কাজ করতে পারতেন। 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, ওনার বলা উচিত ছিল আগামী 3 মাসের মধ্যে আমি রেফারেন্ডাম দেব। ওই রেফারেন্ডাম ডিসাইড করবে যেটা বিপ্লবী সরকার হবে, আগে সংবিধানকে আমরা রাখবো নাকি আগে সংবিধানকে আমরা বাদ দেব। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, ক্ষমতা নেয়ার 1 দিন
ঘোষণা দিতেন এবং দুইটা বিষয়ের উপরে জনগণের রায় চাইতেন, whether he is going to offer people that either সংস্কার করবে না সংবিধানের পরিবর্তন করবে। এই দুইটার উপরে জনগণ কি বলে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, আজকের যে সমস্যাটা গভর্নিং এর ক্ষেত্রে তৈরি হয়েছে, people are coming forward and saying this government is an illegitimate government, এই কথাটা বলার সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত মির্জা ফখরুল ওয়াকারুজ্জামানকে শক্তিশালী করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপ্পুকে আজও ক্ষমতায় রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতার জন্য শিরিন শারমিন দেশে বসে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্তের ব্যর্থতার জন্য ওয়াকারুজ্জামান এখনো সেনাপ্রধানের চেয়ারে বসে আছে। জিহ্বা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া, দা, ছুরি, কোদাল, খোমতা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন। কারণ ছিল একটাই, 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ, এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন, বুঝে শুনে দিয়ে থাকেন, থ্রেড হিসেবে দিয়ে থাকেন, দিয়েছেন। তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি, এটা আসলে দেওয়া উচিত হয়নি। বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা কাটা এটা কি খুব বড় কিছু হলো? মানে জিহ্বা এটা তো কেটে দেওয়াই যায়, এটা খুব একটা বড় অপরাধের কি আছে? এটা তো বড় কোনো অপরাধ না। একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন, প্রত্যাশা করেন বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন, সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিহ্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে, এটা বলাটা কোনো অপরাধী না, তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টকশো করেছি। 5ই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি। পছন্দ করা একজন ব্যক্তি, অপছন্দের কিছু নেই, কিন্তু হঠাৎ করে এই 5ই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না। মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেটা দা দিয়ে হোক, খন্তা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, কেটে ফেলবে। এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন, তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে, এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য। গত 16টি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে এই হাবিব ভাই অন্যতম, আমাদের সাথেরই একজন সহযোদ্ধা। আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি, তখন কি বলেছি? আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, এই কথাগুলোই তো আমরা বলেছি। তো আওয়ামী লীগ যে আচরণগুলো গত 16 বছর এস্টাবলিশ করেছে, একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে, তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই? আরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা। আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভীমরতিতে পেয়েছে। এই যে আমাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে। আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান। তার কোনো ইস্যু নাই, ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু, তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে, শিবিরের ছেলেরা আয়োজন করেছে, সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে, সেই ছবিগুলো প্রচার করেছে। তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন? সব রাজাকারের বাচ্চা। বাংলাদেশের নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে। শুধু তাদের রক্তই নয়, হেফাজতে ইসলামের রক্ত, 57 জন সেনা অফিসারের রক্ত, 24-এর গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত, এভাবে করে শেখ হাসিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখ হাসিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব। একটা বার ভেবে দেখেন নাই
যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম। কিন্তু তিনিও একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে। 20 বছর 25 বছরের ছেলে রাজাকারের কি বোঝে, তাকেও রাজাকারের সন্তান, রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে। তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে, তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম। আমি সে কারণে বলছি, আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য, ফজলু ভাইয়ের বক্তব্য, এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না। আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষর, তারা হয়ে যাবে আলবদর হাসান। জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে, লোকে লোকারণ্য, বৃষ্টির মধ্যে জনতার জোয়ার, জনতার স্রোত, মুহূর্তের মধ্যেই লোক আর লোক। জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল, কি আন্দোলন করতে পারে, জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই, এবার দেখার অপেক্ষা করুন। দর্শক, জামাত শিবির নেতাকর্মীরা, জামাত ইসলামীর নেতাকর্মীরা, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে, ফাজলামি শুরু করেছেন। এক কথায় যদি বলি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি, 7 দফা দাবি, এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট। কোনো প্রতারণার নির্বাচন, টালবাহানার কোনো নির্বাচন, পাতানো নির্বাচন করা যাবে না। এর মানে জামাত ইসলামী সেটা ঠেকিয়ে দিবে। জামাত নির্বাচন পেছাতে বলছে না, নির্বাচন আগালে জামাত আরো খুশি। 1 সপ্তাহের মধ্যেই জামাতের দাবি পূরণ করা সম্ভব। আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ, জামাতের সেই শৌর্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল, কিন্তু না, আজকে ডাক্তার তাহেরের প্রতি আমি ইমপ্রেসড। এমন স্টাইলে কথা বলেছেন, ইউনূসকে ধমক দিয়ে কথা বলেছেন, বিএনপিকে রুল করে কথা বলেছেন যে আমাকে দায়িত্ব দেন, আমি ডাক্তার তাহের দেখিয়ে দিব কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়, সংস্কার বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে হয়। আলী রিয়াজ কেনেছেন না, ডাক্তার তাহেরকে দায়িত্ব দেন। স্টেটসম্যান সুলভ বক্তব্য, এটাকে বলে পলিটিশিয়ান সুলভ বক্তব্য। জামাত আজকে আঙ্গুল বাঁকা করেছে, ঘি উঠবে। এক কথায় যদি বলি, জামাতের আজকের বিক্ষোভ সমাবেশে অর্থ হচ্ছে বিএনপি এবং ডক্টর ইউনূস এতদিন যে পাতানো কারচুপি নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল, সেই প্ল্যান ব্যর্থ করে দিল। স্পষ্টভাবে নুরুল ইসলাম বুলবুলরা বলেছে, সালিম উদ্দিনরা বলেছে, প্রয়োজনে আমাদের প্রত্যেক দিন রাজপথে নামতে হবে, প্রত্যেক দিন আন্দোলন করবো। আন্দোলন কত প্রকার কি দেখিয়ে দিব। একদিকে জামাত ইসলামী ক্লিয়ার কথা, প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাঁকা করে ঘাট ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে। অন্দি আদায় চরমনাই আজকে বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, তারপরে নির্বাচন। কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে করেন, কিন্তু কারচুপ এবং ভণ্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না। অতএব দর্শক, জামাত ইসলামী আজকে ফাইনাল ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু। বিএনপিতে নড়াচড়া শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে, জামাত মাঠে নেমেছে, প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে। আরো অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে, সামনে দেখবেন সম্মিলিত কর্মসূচি আসবে। রাজনীতি উল্টে ফেলা হবে। এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না। জামাত ইসলামীর নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি, যেটা আমি বলি। আমি একটু তাফসীর করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বলি না যে পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, বিএনপিকে ক্ষমতায় এনে দিবে অ্যাট এনি কস্ট, এটা বন্দোবস্ত হয়ে গেছে, ইউনূস রাজি হয়ে গেছেন। ভোট কারচুপি, আমাদের সিসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে, কিভাবে ভোট কারচুপি করে, সূক্ষ্ম কারচুপি করে, জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূক্ষ্ম প্রতারণা করে বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া যায়, সেই ট্রেনিং নিতে কানাডা যাচ্ছেন সিসি। এই জায়গাটায় দর্শক, জামাত ইসলামী সরাসরি বলেনি যে ইউনূস বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, এই গোপন চুক্তি হয়েছে, এটা আমি বলি। কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থ এটাই। ডাক্তার তাহের স্পষ্টভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন। আপনি বুঝলেন কিভাবে ক্ষমতায় আসবেন? এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতায় আসবেন, নইলে আপনি কথা বলেন কিভাবে? অথচ জরিপ টরিপ যেটা বলে, জামাতই বলেছে, জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য 2%-এর কম, আর নির্বাচনের ফেব্রুয়ারি ধরলে এখনো 5 মাস 6 মাস বাকি। এর মানে এই 5-6 মাসে তো আপনারা 2-3% পিছিয়ে পড়বেন, আপনাদের জনপ্রিয়তা তো ক্রমহ্রাসমান। তাহলে কি হচ্ছে? বিএনপিকে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে, গোপন বন্দোবস্ত হয়েছে। জামাত এটাই আজকের সমাবেশে বোঝাতে চেয়েছে। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে ফেয়ার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা, ইচ্ছাই সরকারের নেই, পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপিকে জিতিয়ে দিতে। এই জন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না, ইচ্ছা করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না, পিআর সিস্টেম বিষয়ে আলোচনাই করতে চাচ্ছে না। জামাত স্পষ্ট করে দিয়েছে, আমি এতদিন চিল্লাচিল্লি করে যা বলছি, পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, ইতিহাসের জঘন্যতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর ইউনূস, আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে। এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক। অর্থাৎ এনসিপি, জামাত, চরমোনাই, আরো অনেক ছোট ছোট দল মিলে ইউনূসের এই প্ল্যান চূড়ান্ত ভাবে কবর দিতে হবে। বিএনপির এই
গণবিরোধী চুরির আকাঙ্ক্ষাকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। বিএনপি ক্ষমতা আসবে, আসুক, 100 বছর ক্ষমতা দেয়, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসে 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে 100 বছর ক্ষমতা থাকলে সমস্যা নেই, কিন্তু কারচুপি করে আসবেন, আসতেই দেওয়া হবে না। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। দর্শক জামাত বলেছে না, এরকম চলবে না, আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে। এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল গাছ না, তাও জামাত বলেনি, বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়ালগ করি, রাউন্ড টেবিল বৈঠক করি। যেমন পিয়ার মানতে হবে, পিয়ারের পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে, কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা ঠিক আছে, আমরা আলোচনা করি, কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে আপনি পর্দারান্তরালে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা আসবেন, আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি করবেন, এনসিপির নেতারা কেউ কেউ রাগ হয়ে কক্সবাজার চলে যাবে না, এটা তো হবে না। আপনাকে আলোচনায় আসতে হবে, সরকারকে আলোচনা। এখন পর্যন্ত জামাত এই সরকার অধীনে নির্বাচন হবে না, মানি না, এদেরকে ঘাট ধরে বের করে দেবে, এগুলো কিন্তু বলেনি। কিন্তু যদি দেরি করে জামাত যে দাবিগুলো দিয়েছে, এদেশের অধিকাংশ মানুষের যে দাবি, পিয়ার সিস্টেমের কথা বলেছে জামাতে তাহের, যে পিয়ার সিস্টেম বিএনপি বলে বুঝে না জনগণ, কিন্তু 71% মানুষ পিয়ারের পক্ষে, মানে বুঝে না, মানে এর মানে আপনারা প্রতারণা করছেন। অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে। জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে, এইসব জরিপ টরিপ ভুয়ালে গণভোট দিন। অতএব জামাত আজকে প্রমাণ করে দিয়েছে ইউনূস বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, প্রত্যেক দিন আন্দোলন করা হবে। ইশারা দিয়েছে, যেটা বলেনি, আমি বলছি, প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে। গণভবন তো নাই, এখন যমুনা ঘেরাও দেওয়া হবে, নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। এনসিপির ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে, অতএব ইউনূস বিএনপি দেখার অপেক্ষা রাখুন। কথাই বলে পচা শামুকেও পা কাটে, কথাটা যে কতটা সত্য আপনি 3টা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে শেখ রেহেনা, তার কন্যা টিউলিপ এবং তার পুত্র ববি, এই 3 জনের ছবি দর্শক এখানে। তো শিরোনামটা কি? প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, রেহেনা, টিউলিপ, আজমিনা ও রেদওয়ানের বিরুদ্ধে। আজমিনার ছবিটা নাই, রেদওয়ান ববির ছবি আছে, শুধু টিউলিপের ছোট বোন আজমিনার ছবি এখানে নাই। 3 জনের, অর্থাৎ রেহেনা মা হিসেবে মা এবং তার 2 সন্তানের ছবি আছে, আর 1 সন্তানের ছবি নেই। তার মানে 4 জনের বিরুদ্ধেই এমন একটা মামলা, যেটা ওই যে তারা আগে একতো না, যে এতিমের টাকা মেরে খেয়েছে, হ্যাঁ, খালেদা জিয়া এবং তার পরিবার, তেমনই হয়েছে। প্লট, সাধারণ প্লট, যেই প্লটে আমিও পেয়েছি সরকারিভাবে, সে সাংবাদিক কোটায় এসে কোন আমলে, অনেকে পেয়েছে আমার মতন। তো সেই রকম প্লটে তারাও ভাগ বসাইছে, পূর্বাচলে। তাও এখন তা নিয়ে মামলা। তাদের উচিত হয়েছে যে এই পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়া। তাদের তো মানে চাইলেই বাংলাদেশ, চাইলেই মানে কোনো কিছুই মানে তাদের অভাব নেই। দেখেন, মা লন্ডনের বোধহয় দ্বৈত নাগরিক, মেয়ে টিউলিপ হচ্ছে কত বড় সম্মান, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সিটি মিনিস্টার ছিল, তার মা শেখ রেহেনা। এটাই তো একটা বিরাট গর্ব, বিরাট গর্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আর লাগে কিছু? তারপর দেখেন এই যে রেদওয়ান ববি, শিক্ষিত, সমস্ত থাকে ফিনল্যান্ডে, মানে বোন থাকে লন্ডনে, উনি থাকেন ফিনল্যান্ডে। সারা বিশ্বব্যাপী যাদের দাপট, চাইলে শত শত কোটি টাকার মালিক হতে পারে, তারা এই সামান্য ওই যে পূর্বাচলের প্লট নিতে যে আজকে তারা ধরাশায়ী। বা জিনিসটা কিভাবে আসলো দেখেন, যে ওই যে জিনিস প্রথমেই বললাম যে পচা শামুককেও পা কাটে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।